স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রাজপথে বিরোধী জোটের কঠোর কর্মসূচি না থাকায় সরকারি দল কিছুটা স্বস্তিতে আছে, তবে সরকার ও দলের নানা বিষয়ে আলোচনাতে বেগ পেতে হচ্ছে তাদের। অন্যদিকে দল ও জোটের নানা সংকটে মাঠের বিরোধী ধারা রাজনৈতিক সক্ষমতা এখন প্রশ্নের মুখে। এসব নিয়ে আজকের আলোচনা আষাঢ়ে রাজনীতি। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার প্রতীক। আমরা অসীমদা আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাই যে আজকে কারণ একটা ভিন্ন প্রেক্ষিতের কারণে আমরা একটু মানে কি বলা যায় এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি। আমরা সাধারণত ক্লকওয়াইজই যাই। সেটা হচ্ছে যে এই যে ধরেন রাজনীতির গত কয়েকটা দিনের যে বলা যায় যে একটা স্থিতির মধ্যেই আছে। আমরা অন্তত এই বছরের গোড়ার দিকে যেরকম রাজনীতি দেখেছি সেটার থেকে অনেক পরিবর্তন, এবং সেই গোড়ার দিকের অবস্থানটা যেটা ছিল সেইটার একটা বিষয় আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকেও জানতে পারলাম যে ওই সময়ে যে রাজনৈতিক সহিংসতা হয়েছে সেটার জন্য একটা ট্রাইব্যুনাল করা হবে। এটা এত পরে কিনা, নাকি এটি আসলে একটা রাজনৈতিক কৌশল? আপনাদের দলের মধ্যে বিষয়টা কি আমরা জানতে চাই। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা ভাই বন্ধু সকলকেই ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, আসলে মানে রাজনীতির একটি সুন্দর সময় আমরা অতিক্রম করছি। তার মানে আলোচনার কোনো বিষয়বস্তু নাই, বিষয়গুলি এরকম না, আলোচনার বিষয়বস্তু আছে। কিন্তু একই সঙ্গে বাংলা প্রবাদটাও মনে রাখতে হবে, কারোর জন্য পৌষ মাস আবার অন্য একটা শব্দও আছে। না, সেটা না, মানে আমরা যেটা আপনি বলতেছিলেন যে যে সহিংসতার বিষয়গুলি ঘটেছে, আমরা এই সহিংসতাগুলি নিয়ে তুলে ধরতে চাই। সহিংসতাগুলি যাতে ভবিষ্যতে না ঘটে সেই জায়গাগুলি আমরা তৈরি করতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন সেটাই সময়ের বিবেচনাটা তো আসলে এক একজনের কাছে এক এক রকম। আমরা ইট ইজ বেটার দেন নেভার, আমরা জায়গাগুলি তৈরি করতে চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে আমরা পার্লামেন্টটাকে শক্তিশালী করতে চাই। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে এই জায়গাগুলি অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা একটা কমিটি গঠনও করেছি, যেটা আপনি বললেন। এটা দেরি না, এই কাজগুলি আমরা করছি যেন আগামী দিনগুলি আমরা আরও সুন্দর করতে পারে, আগামী দিনের রাজনীতিটা আরও প্রাণবন্ত হয়, আগামী দিনের রাজনীতিতে সকলের অংশগ্রহণে যেন আরও সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি। গণতন্ত্রের যে ভিত্তিগুলি আছে, পার্লামেন্ট থেকে শুরু করে বিচার বিভাগ, দুদক থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে, সবগুলো বিষয়কে আমরা শক্তিশালী করতে চাই। কাঠানোর উপর দাঁড় করে গণতান্ত্রিক রাজনীতিরটাকে নিশ্চিত করতে চাই, এগিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে পৌষ মাস সর্বনাশ এই বিষয়গুলির মধ্যেই আমরা যেতে চাচ্ছি না। কারণ একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে তো এটা বলা হচ্ছে যে যেই জিনিসটাকে আপনারা শক্তিশালী করতে চাচ্ছেন সেইটা ক্ষমতার জন্য, জনগণের জন্য না। মানে এটা কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না। আমরা শক্তিশালী করতে চাচ্ছি, আমরা ক্ষমতায় থাকতে চাচ্ছি। আমরা রাজনৈতিক দল, রাজনীতি আমরা সেবা করতে চাই। সেবা করতে গেলে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে আমরা এটা করতে চাচ্ছি। এবং সেইটা কার জন্য করতে, সেটা তো জনগণের জন্য আমরা করতে চাচ্ছি। সামগ্রিকভাবে দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা আজকের দিনে দাঁড়িয়ে, এটা আমরা খুব মানে গর্ব সহকারে বলতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে। প্রতিটি সূচকই অগ্রগতি আছে, এগিয়ে যাচ্ছে। সমস্যা নাই আমি তা বলছি না, সমস্যা থাকবেই। সমস্যাগুলি সমাধান করে এগিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে সবাই আছেন, সকলের উপস্থিতি, সকলের অংশগ্রহণ দরকার। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা সব কিছু শক্তিশালী করতে চাই, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। সংকট থাকবে, আলোচনার টেবিলে বসবো, কথা বলবো, সমাধানও করব। সেই ক্ষেত্রগুলি আমরা তৈরি করতে চাই। অসীম কুমার উকিল, এই সকলকে সঙ্গে নিয়ে সেটার প্রবণতাটা কেমন? মানে সব দলকে একসঙ্গে এনে, নাকি অন্য দলের লোকদেরকে নিজেদের দলে নিয়ে? মানে প্রবণতাটা আমরা এখন ঠিক বুঝতে পারছি না। সরকারি দলের আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, সরকারি দলে কারো কারো অংশগ্রহণের বিষয়টি থাকতেই পারে, সেটা না। আমরা কিন্তু শুরু থেকেই আমরা একটা জোটবদ্ধ রাজনীতি করছি। সরকার গঠন করেছি, সরকার পরিচালনা করছি জোটগতভাবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে চাই। মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তিগুলিকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বসবো, তখন যুদ্ধাপরাধের বিষয়টা আসবে। আমি তো যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে রাজনীতির কথা বলছি না। আমি মুক্তিযুদ্ধের চেতনা, দেশের মানুষের
সমস্ত অধিকারগুলি প্রতিষ্ঠিত করবো, একটা সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। ভাত ভোটের অধিকার থেকে শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমি নিশ্চয়তা দিতে চাই, এবং সেখানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমরা সমস্ত শক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই দরজাটা আমাদের উন্মুক্ত আছে ফ্রম ভেরি বিগিনিং। এটা আজকে হঠাৎ করে না বা 2 বছর আগের থেকে না, আমরা দীর্ঘদিন যাবতেই এই সকলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এটা মানে কারোর জন্য দরজাটা বন্ধ রেখেছে তা না, কিন্তু আমরা বলছি যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেখানেই সকলের প্রতি আহ্বান। আমরা তো কখনোই আমরা আওয়ামী লীগ সরকার গঠন করিনি, আমরা তো জোটবদ্ধ সরকার। 14 দল বলেন, এর বাইরেও অপরাপরাধী আসলে সংগঠনগুলি আছে, আর বাইরেও অনেকের আছে, সরকারের বাইরেও যারা আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবিদার, তাদের সকলের প্রতি আমাদের এই আহ্বানটা রয়েছে। আসবে, আমরা সবাই মিলে এগিয়ে যাব সেই প্রত্যাশাটা। আমরা এই বিষয়ে একটু মোহাম্মদ ইব্রাহিমের কাছে চলে আসব। আপা, আপনার কাছে আসছি একটু পরে। যে আজকে রাজনীতির অন্তত 2টি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। একটি হচ্ছে যে সরকারের প্রধান আজকে সংসদকে জানিয়েছেন যে বিরোধী দলীয় নেত্রীকে হুকুমের আসামি করে ট্রাইব্যুনালে বিচার করা হবে, এই একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে মন্ত্রী, তিনি আজকে বলেছেন যে যদি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তার ধারণা যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে আর টিকে থাকতে পারবে না। দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ধর্মীয় মতে, প্রিয় দিন ইসলামের মতে রমজানুল মুবারক, আজকে 21তম রাজনী। আমাদের খুব সুন্দর সময় আপনি ডেকেছেন, সকলের প্রতি শুভেচ্ছা অবশ্যই থাকলো। একটা কথা সম্মানিত ভাই অসীম কুমার উকিল বলেছেন, ওনার সঙ্গে এই প্রথমবার আমরা কোনো একখানে আমি মিলিত হয়েছি। ওনার সম্মানিত স্ত্রী উপকিলের সঙ্গে বেশ কয়েকবার বসেছি আলাপ আলোচনা এরকম। তো ওনার একটা ফ্রেজ, একটা শব্দ যুগল খুবই আকর্ষণীয়, মনোযোগ আকর্ষণ করেছে, সকলের অংশগ্রহণ। সে প্রসঙ্গে একটু বলবো। তা আপনি 2টো প্রসঙ্গ অবতারণা করেছেন। একটা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়, যে আগামীতে যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে দল হিসেবেই বিএনপি অস্তিত্ব সংকট। খারাপ বলেন। এটা যে কোনো একটা রাজনৈতিক দল যারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখে এবং যেখানে রাজনীতির প্রাণকেন্দ্র সংসদ, সেখানে সংসদের থেকে যদি আপনি সশরীরে উপস্থিত নাও থাকেন কিন্তু সংসদের সঙ্গে সংস্রব রাখতে হবে। তো সংস্রব রাখার একটাই মাধ্যম, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া। এবং জনাব অসীম কুমার উকিল আরও একটা সুন্দর বাক্য বলেছেন যে আমরা ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, সেই জন্যই চেষ্টা করছি, এবং এর উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। তো সেটা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও মনে করে, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাই মনে করে যে আমরা যদি শুভ কোনো উদ্দেশ্য থাকে, জনগণের খেদমত করতে চাই, তাহলে আমাকে নির্বাচিত হয়ে আসনে যেতে হবে। আমার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায়, আমাদের সেটা একটি নির্বাচনী আসন। যদি সুযোগ থাকতো তাহলে আমি নির্বাচিত হওয়ার চেষ্টা করতাম। মহান আল্লাহ তাআলা কবুল করলে আমি নির্বাচিত হতাম, জনগণ ভোট দিলে আমি যেতাম সেখানে। তাহলে সকলেই সেই সুযোগটার জন্য থাকে। সেজন্য বিএনপি হারিয়ে যাবে কিনা এটা একটু অতিরঞ্জিত বক্তব্য। তবে আমি আশা করি যে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে চেষ্টা করবেন, কারণ তা না হলে আপনি রাজনীতির মূল ধারা থেকে দূরে সরে যান। এটা হচ্ছে বক্তব্য, এটা অতি বাস্তব একটি কথা। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, মনে করুন আমরা রোজার মাসের উদাহরণ দিয়ে বুঝাই। সেহরি খাই বেলা 3টায়, রাত্রে ভোর রাত্রি, ইফতার করি সন্ধ্যা 7টায়, 15 ঘন্টা 20 মিনিট, 15 ঘন্টা 10 মিনিট এরকম সময় রোজা। মনে করুন রাত্রে কিছু খেলাম না, সেহরিও করতে পারলাম না, ঘুমায় গেলাম বা ব্যস্ত ছিলাম কিছু একটা। আগামীকাল রোজা কি হবে? আমার শরীরে যদি যথেষ্ট শক্তি থাকে, এনার্জি থাকে, আমি 1 গ্লাস পানি খেয়ে আগামীকালের রোজাটা রাখতে পারবো। এই প্রক্রিয়াকে আমি 3 দিন 4 দিন পারবো? সম্ভবত না। রোহিঙ্গা যারা বাংলাদেশের মানুষের সঙ্গে মিলেমিশে মালয়েশিয়া যেতে চাচ্ছিল, থাইল্যান্ড যেতে চাচ্ছিল, নৌকায় ছিল, খাদ্যদ্রব্য ছিল না, লবণাক্ত পানি খেতে পারছিল না, তো তারা যেমন না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছিল, ঠিক তদ্রূপ আপনার শরীরে যদি এনার্জি থাকে, সহ্য ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলও একবার কেন 10 বছরও যদি পার্লামেন্টে যেতে না পারে টিকে যাবে। প্রশ্ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ইত্যাদি দলের কার কতটুকু সহ্য ক্ষমতা আছে নির্বাচনে না গিয়েও জনগণের মাঝে সরব থাকা,
কঠিন একটি কিন্তু প্রস্তাবনা। তো আমি মনে করি যে 20 দলীয় জোট বা বিএনপি নির্বাচনমুখী হবেন, এটা হলো আমার একটি ধারণা, আমার প্রত্যাশা। পরের বক্তব্যে যাই। জি। এরপরটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। এখন এটা তো আমি আমার ভাই অসীম কুমার উকিলের কথাকে টেনে আনবো। ওনারা ক্ষমতায় থাকতে চান জনগণের সেবা করার জন্য, বিএনপি 20 দলীয় জোট ক্ষমতায় যেতে চায় জনগণের সেবা করার জন্য, প্রত্যেকের সুযোগ খুঁজছি জনগণের সেবা করার জন্য। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যত যাবতীয় জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, বুদ্ধি সব কিছু কাজে লাগাচ্ছেন কি নিয়মে উনি আনুষ্ঠানিকভাবে অন্যদেরকে সংশ্লিষ্ট করলেও বাস্তবে যেন তারা দূরে থাকে, ছিটকে পড়ে যায়। অর্থাৎ ওনার ক্ষমতায় যাওয়ার রাস্তাটাকে উনি মসৃণ করতে চাচ্ছেন, নিষ্কণ্টক করতে চাচ্ছেন, বাধা বিঘ্নবিহীন করতে চাচ্ছেন। আমি যদি আওয়ামী লীগের হতাম আমি বলবো আমি চেষ্টা করবো, আমি করবো না কেন, তুমি পারলে ঠেকাও, এটাই বাস্তবতা। কিন্তু তুমি পারলে ঠেকাও, আমি চেষ্টা করব, সেটা যদি একটা সীমা লঙ্ঘন করে তখন সংঘর্ষ আসে, তখন সংঘাত সৃষ্টি হয়। তো আমরা সংঘাত কামনা করি না। তিনি বলেছেন ট্রাইব্যুনাল গঠন করবেন, ভালো, ট্রাইব্যুনাল গঠন করুন। সেই ট্রাইব্যুনাল যদি স্বচ্ছ হয়, সেটা যদি সর্বজনের সম্মতিভিত্তিক ট্রাইব্যুনাল হয়, তাহলে সত্য কথাগুলো বেরিয়ে আসার সম্ভাবনা আছে। কারণ কি, আপনি বেফাস অনেক কথা বের হয়, মানুষে বলে, সেই বেফাস কথাগুলো খুব দামি কথা হয়। একজন পুলিশের সম্মানিত ভদ্রলোক ধুম করে হঠাৎ বলে ফেলছেন আমরা বোমা মারছি, ইচ্ছা করে বলছেন না অনিচ্ছায় বলছেন না পেটের মধ্যে অনেকদিন কথাটা জমা আছে, বেফাস লিক হয়ে গেছে বেলুনের বাতাসের মতো, এটা আমরা জানি না, কিন্তু তিনি তো বলে ফেলেছেন। এখন প্রশ্ন দাঁড়ালো ট্রাইব্যুনালের সামনে যে কারা কারা করেছে। আর একটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুকুমের আসামি। হুকুমের আসামি প্রক্রিয়াটা সাংঘাতিক প্রক্রিয়া, সাংঘাতিক প্রক্রিয়া। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিই, যদি সময় দেন অনুমতি করে। সংক্ষেপে বলতে চাই, দুটো উদাহরণ দিই ইতিহাস থেকে। একটি উদাহরণ হলো খলিফা ওমরের আমলে, আজকে থেকে 1400 বছর আগের প্রায় কথা। তিনি রাত্রি ঘুরে বেড়াচ্ছিলেন, বুড়ি ওনার কুঠির জীর্ণ ঘরে গরম পানি গরম করছিলেন, বাচ্চারা কাঁদতেছিল। বুড়ির নিয়ত ছিল বাচ্চারা কাঁদে কাঁদে শান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, কারণ ওনাদের খাদ্য নেই। আর উনি ছদ্মবেশে খবরটা পেয়ে উনি আটা সংগ্রহ করে ওনাকে পৌঁছিয়ে দিলেন। বুড়ি দোয়া করেছিলেন, ওই ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইলে তো ভালো হইতো, তাহলে আমাদের মতো গরিবদের একটা রাস্তা হইতো, তোমার দোয়া করি। এটা আসলে মনে ছিল। আরটিতে আসি, এই এক্সাম্পলটা মনে রাখবেন যে একজন শাসক জনগণের কাছে কতটুকু দিয়েছেন। এখন থেকে 24 বছর আগে 1991 সালের এপ্রিল মাসের 29 তারিখ বাংলাদেশে একটি প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছিল। সেটাতে বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রাম মহানগরে পতেঙ্গা বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং চট্টগ্রাম বন্দরের থেকে একটু দক্ষিণেই বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈসা খান, যেখানে অনেকগুলো যুদ্ধ জাহাজ বাঁধা থাকে, যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত হওয়াতে তদন্ত হয়েছিল এবং তদন্তের ফলে পরিপ্রেক্ষিতে সরকারের মতে, ওই আমলে প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সেই সরকার তদন্তের পর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির জ্যেষ্ঠ কর্মকর্তা দু একজনকে এবং নৌবাহিনীর ঘাঁটির জ্যেষ্ঠ কর্মকর্তা কয়েকজনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন। এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো ঢাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর, যেখানে নৌবাহিনীর প্রধান থাকেন, এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর, যেখানে বিমান বাহিনীর প্রধান থাকেন। তো রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তাফা নৌবাহিনী প্রধান আর এয়ার ভাইস মার্শাল মমতাজউদ্দিন আহমেদ বিমান বাহিনী প্রধান, ওনাদেরকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল যে আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, উইদিন দি রেসপন্সিবিলিটি অফ ইয়োর কমান্ড, উইদিন দি রেসপন্সিবিলিটি অফ ইয়োর কমান্ড এই ঘটনাটা ঘটেছে, ক্ষতি হয়েছে, আপনাদেরকে এটা দায়িত্ব নিতে হবে। প্রশ্ন, আমি বলছি না বাংলাদেশ সামরিক বাহিনীর নীতিমালায় চলবে, বাংলাদেশ দেশ চলবে রাজনৈতিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালায়, কিন্তু দায়িত্ব নেওয়ার যে একটি প্রবণতা, সেটাকে আপনাকে নিতে হবে। যদি বেগম খালেদা জিয়াকে আপনি হুকুমের আসামি বানায় এটার জন্য করেন, তাহলে ছাত্রলীগের সকল কর্মের দায়িত্বও কিন্তু চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। যতগুলো গুম হত্যাকাণ্ড হচ্ছে তা যাবে র্যাবের ডিজির উপরে, র্যাবের ডিজির উপরে হোম মিনিস্টারের উপরে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। অর্থাৎ এটা এমন একটি ছুরি যেটা যেতে যেমন কাটবে, আপনি চালানোর সময় আপনার হাত সরে যাওয়ার পর আরেক যখন ফেরত আসবে, ফেরত আনার সময় ছুরিটা আবার কিন্তু কাটবে। তো
তো এটা আমার সাজেশন হচ্ছে, আপনি ট্রাইব্যুনাল করুন বা তদন্ত করুন বা ঘটনা করুন, যাই করুন, আপনার নিয়ত যদি হয় বেগম খালেদা জিয়াকে ফাঁসানো, আপনার নিয়তকে ধন্যবাদ, কিন্তু ওই গিটটায় আপনিও ফেঁসে যেতে পারেন। ইব্রাহিম সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা খুশি কবিরের কাছে যাব, কিন্তু একটু বিস্তারিত জানার বিষয় আছে। আমরা একটা বিরতির থেকে ফিরে এসে জানবো যে এই যে হুকুমের আসারই বলি আর যাই বলি, রাজনৈতিক মামলা বলে একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, সেই জিনিসটা আপনারা কিভাবে দেখেন? এইটার যে প্রয়োগ, এবং আমরা বিভিন্ন সময় দেখি যে রাজনৈতিক মামলার আসামিরা কারাগার পর্যন্ত যায়, কিন্তু এই মামলাগুলির আর কোনো শেষ, মানে চূড়ান্তভাবে কোনোদিন শেষও হয় না। আসলে এই বিষয়টি কিভাবে এটার প্রয়োগ করা হচ্ছে, এটার ভালো এবং মন্দ সবগুলি আপনার কাছ থেকে একটু জানবো নাগরিকদের দৃষ্টিকোণ থেকে। একটা বিরতির পর আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতিতে, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খুশি কবির, আপনার কাছে আবার আসছি যে এই যে বিষয়টা যে আমরা রাজনৈতিক মামলা দেখি, সেটা আসলে রাজনৈতিক মামলাটার আসলে কোনো ধরনের ফলাফল আমরা পাই না। আসলে রাজনৈতিক মামলা যেটা করা হয়, সেটা আপনি আগের প্রশ্ন যেটা বিরতির আগে যেটা আলোচনা করছিলেন সেটার সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে যে আমরা মামলা কি আসলে ঘটনার জন্য করছি, কোনো একটা বিষয়ের জন্য করছি, না আমি আমার রাজনৈতিক অবস্থান বা আমার রাজনৈতিক ফায়দা বা আমার রাজনৈতিক কর্মসূচির যেন আমি একটা ফলাফল পাই সেটার জন্য করছি। এখন আমি যদি আসল কোনো ঘটনা যেটা ঘটেছে থাকে, যেরকম আমরা যদি দেখি বছরের প্রথম দিকে যে 3 মাস যে একেবারে যে পেট্রোল বোমা এগুলা, মানে এগুলো সাংঘাতিক, মানে এটা কেউ এটাকে গ্রহণ করার মতো না। তো এইগুলোর সাথে সাথে যদি অ্যাকশন হতো, সেখানে সাথে সাথে যদি কারা করছে ধরা হতো, সেখানে এগুলোকে মোকাবেলা করার জন্য একটা কঠোর কর্মসূচি নেওয়া হতো, সেখানে তাহলে মানুষ বুঝতো যে এটা জনগণের স্বার্থে মামলাগুলো করা হচ্ছে। কিন্তু এইগুলো ঘটে গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে। মূলত প্রথম 2 মাসেই বেশি ছিল। তারপরে এখন হচ্ছে আমাদের জুলাই মাসের মাঝামাঝি, প্রায় জুলাই মাস। এখন এসে আমরা মনে করছি যে আমরা এখন এই মামলাগুলো সাথে নিব। এর আগে যেটা হচ্ছে যে একে ধরা হচ্ছে, একে জেলখানায় নেওয়া হচ্ছে, অমুককে নেওয়া হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন। তো ওগুলোও রাজনৈতিক মামলা বলা যেতে পারে, কিন্তু ওটা এত ব্যাপকতা বিস্তার লাভ করেনি। আজকে যেরকম বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর জন্য আমরা যদি বিএনপির যে সভানেত্রী তাকেই যদি চেয়ারপারসনকেই দায়ী করা হবে, তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে আমি আসলে কতটুকু আমি জনগণ হিসাবে, পাবলিক হিসাবে জানতে চাই যে এই ঘটনা যেগুলো ঘটেছে, এই হত্যা যেগুলো হয়েছে, মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, সেটার রিপোর্টগুলো আমরা জানতে চাচ্ছি। এরা কি তদন্ত করেছে, কি বের হয়ে আসছে, কারা জড়িত ছিল। কেন একটা হচ্ছে সরকার যে তদন্তগুলো করেছে, আর সরকারের একটি জায়গা থেকে তো হয়নি, তাদের বিভিন্ন এজেন্সি আছে। আবার বেসরকারি অনেকগুলো সংগঠন, তারাও কিন্তু তাদের নিজের মতো করেই তারা কিন্তু করেছে। সবগুলোই যদি আমরা দেখতে পারি, তাহলে একজন এদেশের নাগরিক হিসাবে আমরা স্বচ্ছতা এখানে পেতে পাই যে আসলে এটা কি রাজনৈতিক মামলা, না এটা সত্যিকারের, এটা হলো কোনো ঘটনা যেটা ঘটেছে, যেটা দেশের কাম্য না, এই মানুষের যান জীবন সবকিছুর হুমকিতে ফেলেছে। এটা এক ধরনের মার্ডার করা হয়েছিল, পাবলিকদেরকে হত্যা করা। এই আর বিশেষ করে নিরীহ জনগণ, মানে আমি একটা কর্মসূচি ডাকছি, কর্মসূচি গ্রহণ করছে না পাবলিক, সেই পাবলিক গ্রহণ না করলে তাকে আমি হত্যা করতে যাব, তাকে আমি মারতে যাব। এটা কারা মেরেছে, কি মেরেছে, আমি এই ডিবেটে এখন যেতে চাচ্ছি না, কিন্তু এটা ওই ডাকের জন্যই তো হয়েছিল। সেখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো গিয়েছিল, মানুষ স্বাভাবিকভাবে ঘর থেকে তারপরেও তো বের হতে হয়েছে, তারা তো বের হয়েছে। কোনো জায়গায় তো আমি তো ট্রাফিক জ্যামেও তো অনেকবার আটকিয়ে গেছি। মানে সেটা তো মানে প্রত্যাখ্যান যে কারণেই হোক,
প্রত্যাখ্যান করেছে, জীবন জীবিকার জন্য প্রত্যাখ্যান করেছে, এটাকে মানতে চায়নি দেখে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের ভাত পেটের দায়ে প্রত্যাখ্যান করেছে, তারা যে কোনো কারণে প্রত্যাখ্যান করেছে। সেখানে এই ধরনের তাদের উপর তাদের জীবনকে একেবারে বাজি রেখে এটা করা যায় না। তো আমরা এই তদন্তর রিপোর্টগুলো আমরা দেখতে চাচ্ছি, যেটা প্রেক্ষিতে আমরা মনে করি যে যে মামলাগুলো হবে সে মামলাগুলো মনে হয় সেগুলো সুষ্ঠু শুধু হবে সেটা না, স্পষ্ট হবে জনগণের কাছে, এবং এইটাই হবে সবচেয়ে বেশি আমার মনে হয় বুদ্ধিমান এবং কাম্য, যে তখন আরো বেশি আস্থা আসবে যে জনগণের কাছে যাওয়া। একটা জিনিস আমি খালি এখানে একটু বলতে চাচ্ছি যে আমাদের একটা খুব শক্তিশালী কোনো এখন অপোজিশন নাই যারা প্রশ্ন উঠাবে, জবাবদিহিতা চাইবে। তো জবাবদিহিতা যদি না চাওয়া হয়, অপোজিশন না থাকলে যতই ভালো একটা দল হোক না কেন, তারা কিন্তু একতরফা ভাবে গেলে তখন কিন্তু সেখানে তাদের তাদের জবাবদিহিতা যদি না নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়ার একটা অবস্থায় চলে যেতে পারে। অপোজিশন অবশ্যই দরকার, প্রশ্ন অবশ্যই দরকার, জবাবদিহিতা অবশ্যই দরকার। সেটা নিজের থেকে যদি খোলামেলা সবার কাছে তারা তাদের অবস্থানটা তুলে ধরে, সবগুলো রিপোর্ট যদি তুলে ধরে, তাহলে এটা কিন্তু কাম্য হবে। আর না হলে এটাকে নিয়ে আবার রাজনৈতিকভাবে খেলা চলবে, এটা বলা হবে যেটা ষড়যন্ত্র করে করা হচ্ছে, এরা বলবে যে না এটা ইচ্ছাকৃত ভাবে এটা বলা হচ্ছে, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই যে কাদা ছড়াছড়ি, এই যে এখানে যে দেশকে ভাগ করা, এখানে আবার অস্থিরতা সৃষ্টি হতে পারে। তো আমার মনে হয় এই কারণে আমরা স্বচ্ছতাটাকে খুব বেশি আমরা যোগ দিতে চাচ্ছি। অসীম কুমার উকিল, এই স্বচ্ছতাটার জায়গায় আপনার কাছে আসবো যে সত্যিকার অর্থেই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা সাধারণ মানুষ যে অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে গিয়েছি, কেউই ওই অভিজ্ঞতায় ফেরত যেতে চায় না। সেই ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব যে সত্যিকার অর্থেই এই ঘটনাগুলি যারা ঘটিয়েছিল তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। আমরা যেই বিচার প্রক্রিয়াটা দেখছি সেই বিচার প্রক্রিয়াটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু পর্যন্ত এগিয়েছে ওই সময়ের ঘটনাগুলির বিচার প্রক্রিয়া, সেখানে কিন্তু বলা যায় যে রাজনৈতিক নেতা ছাড়া আর কাউকে খুব বেশি আসামিও করা হয় নাই এবং আর কাউকে খুঁজে বের করা হয় না। কারণ এই বিষয়টি আমরা সাধারণভাবেই বুঝি যে রাজনৈতিক নেতারা কেউই মাঠে গিয়ে আগুন ধরাননি। কিন্তু যেটি বলা হয়েছে, যেটি ইব্রাহিম সাহেবও বলছে যে হুকুমের আসামি সবসময়ই, যেটি ইব্রাহিম সাহেবও বলছে যে এটার মধ্যে এক ধরনের রিস্ক সবসময় ইনভলভ থাকে, কারণ হুকুমের আসামি আজকে আমি হলে কালকে ইব্রাহিম সাহেব হয়ে যাবে। এটা একটা করা যায় এবং বাংলাদেশে এই চর্চা এর আগেও হয়েছে। ফলে সেই সতর্কতার জায়গা থেকে একটা স্বচ্ছভাবে এই সময়টার যে মূল ঘটনাটা, মূল বিষয়টা তুলে আনার জন্য সরকারের কি দায়িত্ব আছে এবং সেটাই এই পর্যন্ত পালন হয়েছে। খুব সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছেন সামগ্রিক বিষয়টাকে, স্বচ্ছতা। সেই স্বচ্ছতাটা মানে এটা একদম শেষের এটাতে বলে কোর্ট নিয়ে আর কি। দেখেন, যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা যখন দাঁড়ালো 1971 সালে বাংলাদেশের আসলে সমস্ত মানুষ এই জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যে কিছু লোক বিরোধিতা করেছে এটা হাতে গোনা লোক আর কি, এটাকে মানে স্ট্যাটিস্টিক্সের ভাষায় কাউন্ট না করলেও চলে, সবাই অংশগ্রহণ করেছে না। কিন্তু আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারটা শুরু করলাম আর কি, তখন যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ দাঁড়ায়নি। কিছু লোক দাঁড়িয়ে গেল যে এটা স্বচ্ছতা, এটার জবাবদিহিতা, এটার আন্তর্জাতিক মান, এই বিষয়গুলো কিন্তু তখনও খুব বড়ভাবে নিয়ে আসা হলো এবং এই বিতর্কটা এখনো কিছু কিছু লোক এটা তুলে ধরার চেষ্টা করছে আর কি। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর দেশে ফিরেছেন 81 সালে। তারপর থেকে কিন্তু তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। জনগণের অধিকার, প্রথম ভোটের অধিকার, যে ভোটের পদ্ধতিগুলি সবকিছু নষ্ট হয়ে গেছিল, হুন্ডা গুন্ডা ডান্ডার যে নির্বাচন বাংলাদেশে চালু হয়েছিল, এগুলো থেকে বেরিয়ে এসে এটি সকলের কাছে গ্রহণযোগ্য, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তার মধ্যে যাওয়া। তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে পার্লামেন্টটাকে সকল কিছু কান্ট্রিবিউট হিসেবে দাঁড়া করানো। সেখানে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজকের বাংলাদেশের রাজনীতি কিন্তু
এই স্বচ্ছতা সংকট নাই, আমরা কেন এই বিষয়গুলি আসতেছে? আমরা খুব মানে এখানে দায়িত্ব নিয়ে কথা বললে যে বিষয়গুলি দাঁড়ায়, ধরেন গত 1-1.5 বছরে যে বিষয়গুলি আসে, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসছেন, সেদিন হরতাল দেওয়া, 5ই জানুয়ারির নির্বাচনে কারো কারো অংশগ্রহণ না করা, মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে বিএনপির চেয়ারপারসনকে কথা বললেন আলোচনা টেবিলে বসার জন্য, তা প্রত্যাখ্যান করা, বিএনপির চেয়ারপারসনের ছেলে যখন মারা গেছে সুখাহত মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, বাড়ির থেকে অপমানিত, বাড়ির গেট থেকে অপমানিত হয়ে ফিরে আসা হলো, ফাঁকে পেট্রোল বোমা রাজনীতি, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এই জায়গাগুলি তৈরি হয়েছে। আজকে আপনারা যেটা স্বচ্ছতার কথা, আমি বলতে চাচ্ছি যে স্বচ্ছতার মধ্যে বিষয়টাকে বিতর্কে উপস্থাপন না করে আমরা চলেন না সবাই মিলে একটা জায়গায় দাঁড়ায়, হ্যাঁ পেট্রোল বোমা যারা মেরেছে তাদেরকে আমরা বাইর করতে চাই। সেক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে দায়িত্ব নিয়ে, এদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে, তারপরেই এগুলি সুন্দরভাবে শেষ করা সম্ভব। কিন্তু আপনি পার্ট হবেন না অথচ বলবেন এটা স্বচ্ছতা না। বাংলাদেশের এই বিষয়গুলি আমরা ছাত্র রাজনীতি করেছি না, আমাদের মিছিল থেকে অনেক সাথী সহযোদ্ধা হারিয়ে গেছে, প্রচুর, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কত লাশ পড়েছে, রাউফুল বসিনা থেকে শাহজাহান সিরাজ, আমার কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ছিল মনিরুজ্জামান বাদল থেকে শুরু করে অনেক সাথী সহযোদ্ধা, জাফর জয়নাল মোজাম্মেল, এগুলো তো কোনোটাই আমরা বিচার করা শেষ পর্যন্ত আসলে বের করতে বিচারের পারিনি, জায়গাতে কিন্তু যেতেই পারি। আমাদের ওই বিচারটা করতে হবে, কারণ এটা আমাদের স্বার্থেই আচ্ছা, করার প্রয়োজন, আমি সেটাই কারণ বলতেছি। কালকে আসলে আমরা ওই রকম একটা ঘটনার শিকার ঘটনা হতে করতে পারি। পারি, আমরা অসীম সেই ভাই, আমরা জায়গায় আসতে চাই, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে জি। আমরা বিচারটা করতে চাই। অবশ্যই। বিচারটা হওয়ার আমরা পরে একটা আপনি- বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আসে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছে আবার এই প্রসঙ্গটাই আসতে চাইবো যে যেই 3 মাসের আন্দোলনটা 20 দল করেছে, সেই সময় যে ঘটনাগুলি ঘটেছে সেটা কিন্তু আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে আর ঘটেনি। ফলে ওই সময়ে মানুষ যে একটা যোগসূত্র খুঁজে পায়, সরকারও যে একটা যোগসূত্র এখানে আবিষ্কার করে, সেই জিনিসটা আসলে আপনাদের কাছে কেন অযৌক্তিক মনে হয়? এই অযৌক্তিক হওয়ার যুক্তিটা আপনার কাছ থেকে জানতে চাইব একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এই যে 134 জন মানুষ মারা গিয়েছে আপনাদের 20 দলের আন্দোলনের সময়, প্রায় 3 মাসে বাংলাদেশের অর্থনীতি এক ধরনের স্থবির হয়েছিল, এইটার দায় কেন আপনাদের উপর নয়? আপনি তো যে প্রশ্নটা করেছেন জাহিদ ভাই, এটা বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির অভিব্যক্তি যে ভাষায় প্রকাশ করেছেন ওই রকমই। তিনিও বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ওই জামিন দেওয়া না নেওয়ার বিষয়ে এসেনশিয়ালি নাটশেল সারমর্মে জিস্ট কি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আগুন দেওয়ার ঘটনায় দায়ী কি দায়ী না, কথা এতটুকু। তো মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বলেছেন আইনজীবী মহোদয়কে সম্বোধন করে, আপনারা যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন এই সকল আগুন ধরানো হয়েছে, এসব পেট্রোল বোমা হয়েছে, সহিংসতা হয়েছে, এটার দায় তো আপনাদেরকে নিতে হবে। এখন আন্দোলন নাই, এখন এটা হচ্ছে না। তাহলে এখন আন্দোলন নাই, মানুষ মরতেছে না, এখন আন্দোলন নাই, স্বামী স্ত্রীকে মারতেছে, বাসে গণডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দায়িত্বকে মাননীয় প্রধানমন্ত্রী নেবেন? আমি কখনো বলতেছি না যে বিরোধী দল দায়িত্ব নিবে না, আমি বলতে চাচ্ছি সম্মানিত খুশি কবির আপার কথা ধরে যে দেশে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং অপকর্ম যদি কেউ করে থাকে, আগুন দিয়ে মানুষ মারা তো সমর্থনযোগ্য নয়। সেই সময় আমি নিজেও আপনাদের এই স্টুডিওতে এসে টক শো করতে পারি নাই বা আসতে চাই নাই। মধ্যরাত্রে আমার বাড়িতে আপনাদের ক্যামেরা গিয়েছে, সরাসরি দেখিয়েছে, এবং তখনও বলতাম যে এটা আমরা পছন্দ করছি না, সরাসরি এটার থেকে আমরা দূরে থাকতে চাই। হু ইজ ডুইং ইট, বের করা উচিত সরকারের। এখন আপনি মেহরবানি করে মাননীয় প্রধান বিচারপতির অভিব্যক্তি এবং আপনার অভিব্যক্তি মিলে গেল, আংশিকভাবে আপারটাও মিলে গেল, আংশিকভাবে আরো অনেকের মিলবে। এখন যে বিজিত এবং বিজয়ী আন্দোলনের মধ্যে বিজিত এবং বিজয়ী, বিজিত হচ্ছে বিএনপি এবং 20 দল, বিজয় হচ্ছে আওয়ামী লীগ। যেহেতু ওনারা সরকারে ছিলেন, উনি এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যথাযথ চেষ্টা করবেন এবং এটি স্বাভাবিক, এর জন্য ওনাকে দোষ দেওয়া যাবে না।
উনি সরকার, উনি দেশ চালাতে হবে, মানুষ বাঁচাতে হবে, উনি চেষ্টা করবেন। উনিও কৌশলের অংশ হিসাবে হাউ টু ম্যালিফাই বিএনপি এবং 20 দলকে খলনায়ক বানানোর জন্য যত প্রকারের কৌশল প্রয়োজন তত প্রকারের কৌশল তিনি অবলম্বন করেছেন। আমি একটা প্রশ্ন এমন কোন গ্যারান্টি কি কেউ দিতে পারবে, এমন কোন গ্যারান্টি কি কেউ দিতে পারবেন, যেহেতু সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই, যে আওয়ামী লীগের লোকেরাও বিএনপি সেজে করে নাই কাজটা? আমি একটু প্রশ্ন আপনাকে অবশ্যই করবেন আপা। জি, এই শেষ হোক, guarantee আমি যদি কেউ প্রশ্নটা দিতে পারবেন না। না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন যে পুলিশ সিভিল কাপড়ে করে নাই? এমন গ্যারান্টি কেউ দিতে পারবে যে টোটালি পলিটিক্যাল কর্মী না, 2 4 10টা 20টা 200 500 টাকার বিনিময়ে সন্ত্রাসী এলাকার যারা দুষ্ট লোক তারা করে নাই? উদ্দেশ্য কি? মানুষকে ভয় লাগানো। মানুষ মেরে তো আর আপনি মানুষের অধিকার আদায় করতে পারবেন না। ইব্রাহিম ভাই, আমি যদি আপনাকে যেটা বলতে ভয় দেখানোর চাচ্ছি- উদ্দেশ্য হয় তাহলে না, আমি আপনাকে যেটা সেটার বলতে বেনিফিট চাচ্ছি- বেনিফিটটা না, কোন দিকে এটার- যাচ্ছে? এটার দায় দায়িত্ব নিতে হবে স্কোয়ারলি দেশের রাজনৈতিক শক্তিকে। এখানে আপনি বিএনপিকে বা 20 দলকে একলা করার কোনো জায়গা নেই। আরেকটা কথা আছে, সন্ত্রাস বা এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড 2 প্রকারের। আমি আপনাদের টিভিতে অন রেকর্ড আছে, এটা এখন থেকে 3 মাস আগে। একটা হচ্ছে ভদ্রলোকের সন্ত্রাস, আরটা হচ্ছে বন্দুকধারী ছুরিওয়ালা পেট্রোল বোমাওয়ালা সন্ত্রাস। আমরা সব সন্ত্রাস পেট্রোল বোমারটা দেখছি। এই পেট্রোল বোমা সন্ত্রাসের পিছনে ছিল ভদ্রলোকদের সন্ত্রাস। আপনারা আপনাদের শক্তি ব্যবহার করে, আপনাদের আদালতের সুযোগ নিয়ে আপনি সংবিধানকে আপনার পক্ষে নিয়ে গেছেন। আপনি নির্বাচনের পদ্ধতি একতরফাভাবে চেঞ্জ করে ফেলেছেন। আপনি মাননীয় প্রধান বিচারপতির রায়কে মিসইউজ করে মিসইন্টারপ্রেট করেছেন, এবং এটা জনগণের সম্মুখে বিতর্কের জন্য উন্মুক্তও করতে পারেন নাই, এবং বিরোধী দল সেই সুযোগটাও নিতে পারে নাই। এজ এ রেজাল্ট আপনি করেছেন কি, একটা পক্ষকে পিঠ লাগিয়ে দিয়েছেন। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভির আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, 20 দলীয় জোট সেই সময় এটার আহ্বান জানায়ও নাই। আমি অন্তত আমার অংশ থেকে বলতে চাই, 20 ভাগের 1 ভাগ তো বলতে পারি, যে ওইটাকে আমরা ডিনায় করেছি, প্রত্যাখ্যান করেছি, আহ্বান করেছি দূরে থাকতে। ভাইয়ের সঙ্গে এবং আপার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমরা স্বচ্ছ তদন্ত চাই, যেই দোষী হোক, সুতরাং আগামী দিনে যেন কেউ রিপিট না করে, উনি সরকারি দল হোক বিরোধী দল হোক। এর কারণ হচ্ছে সন্দেহ তো মানুষের থেকে যায়। আর সবচেয়ে বড় সাইড এফেক্ট আছে আরেকটা। সাইড এফেক্টটা হলো, এখন দায়ের থেকে যদি ডান্ডা বড় হয়ে যায়, কুড়ালের থেকে যদি তার কাঠ বড় হয়ে যায়, তাহলে প্রবলেম। সেটা হলো এই যে যতগুলো না পেট্রোল বোমার ঘটনা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা হয়েছে, তার থেকে অনেক বেশি কেস হয়েছে, মামলা। এবং যতগুলো না মামলা হয়েছে তার মধ্যে সুনির্দিষ্ট আসামি না যত, তার থেকে 15-20 গুণ বেশি হলো অনির্দিষ্ট আসামি। আমরা একটা বিরতিতে জন্য যে জিনিসটা জন্ম হয়েছে প্রিন্ট মিডিয়ার ভাষায়, মুদ্রণ গণমাধ্যমের ভাষায়, এটার নাম হচ্ছে গ্রেপ্তার বাণিজ্য। গ্রেপ্তার বাণিজ্যে এখন বাংলাদেশ সয়লাভ। আপনি মানুষকে রিলিফ দিতে চান, যারা গ্রেপ্তার বাণিজ্যের ভিকটিম হয়ে ঘরবাড়ি ছাড়া হয়ে আছে, 2 জনের অপরাধে 200 লোক ঘরবাড়ি ছাড়া হয়ে আছে, এটা কে দেখবে? এটাও দেখা দরকার। আমরা একটা প্রশ্ন নিব আপনার কাছ থেকে, একটা বিরতি থেকে এসে আপনার প্রশ্নটা নিচ্ছি। আজকের বাংলাদেশে যাচ্ছি আরেকটি বিরতি। আপনি তো স্বচ্ছতা নিয়ে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খুশি, আপনার প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রশ্নটা খুবই ছিল, ছোট ছিল, কিন্তু আমি একটু যেটা বলবো এর সাথে, যে আপনি যখন বলছিলেন তো খুবই সহজ উপায় ছিল যে আপনার কর্মসূচিটা বন্ধ করা। কেন কর্মসূচিটা সফল হচ্ছে না? বন্ধ করলেই তো, যেটা আপনি বলছেন যে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকার জন্য অপোজিশনকে বা বিরোধী দল যারা আছে তাদেরকে দেখাতে যে তারা কত মানুষের বিরুদ্ধে তারা ভূমিকা নিচ্ছে, সেগুলো যদি আপনারা করতেন, মানে সাথে সাথে অ্যাকশনটা, কর্মসূচিটা বন্ধ করে দিতেন, তাহলে তো এই সুযোগটা পেত না। এই সুযোগটা পেত না। সুযোগটা আপনারা যদি সরকার এটা করেই থাকে তাহলে তাদেরকে সুযোগটা তো আপনারাই দিচ্ছেন। তো আপনারা এখান থেকে দায়িত্ব এড়াতে পারবেনই না। আর যেটা বলছেন যে অনির্দিষ্ট আসামি, এটা হলো এই চিরকালের এখানের একটা নিয়ম, চলে আসে পুলিশে, সেটাই সংস্কৃতি। কিন্তু আমার মনে হয় আমাদের পরিবর্তন অবশ্যই দরকার। এই কারণে আমি বারবার যেটা বলছি যে এখন নারী নির্যাতনের ঘটনা, পহেলা বৈশাখের কাউকে এখনো ধরা হচ্ছে না। আমাদের নিরাপত্তার ব্যাপারে এখানে সরকারের একটা বড় ভূমিকা অবশ্যই আছে। আর আমি মনে করি যে রাজনৈতিক দল তাদের শুধু ক্ষমতায় আছে কি না, সুযোগ পাচ্ছে কি না, সেই ব্যাপারে না, জনগণের কাছে কেন যাচ্ছে না,
সবাই যদি জনগণের কাছে না থাকে, জনগণের থেকে বিচ্ছিন্ন, এখন তো আমি দেখছি যে জনগণের থেকে যতই বিচ্ছিন্ন হচ্ছে, মানে রাজনৈতিক দলগুলো আরো বেশি কিন্তু এখন ব্যবসায়ী দিকে চলে যাচ্ছে, আর সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ইস্যুসগুলো কোনো এখানে স্থান পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। এই রাজনীতিটা আমাদের ফিরে আনতে হবে, জনগণের রাজনীতিটা ফিরে আনতে হবে। সেখানে কিভাবে আনা যায়, কোন পদ্ধতিতে আনা যায়, আর সরকারি দলও তো তারা জবাবদিহিতা সাধারণ জনগণের কাছে কিভাবে করতে পারে, যেখানে কোনো শক্তিশালী বিরোধী কোনো শক্তি নাই, সেখানে তারা নিজে থেকে কিভাবে তারা আরো বেশি গণতান্ত্রিক হতে পারে, এই সুযোগ, এই ইস্যুগুলোই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অসীম কুমার উকিল, এই যে একটা বিষয় বোঝা গেল এতক্ষণের আলোচনায়, ইব্রাহিম ভাইও বলেছেন, সেটা হচ্ছে যে নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে, কিন্তু সেই অংশগ্রহণের ক্ষেত্রে দুটি বড় জোটের যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটা পার্থক্য আছে, সেইটা মানে সেই বিষয়ে কোনো ধরনের আলোচনা আমরা লক্ষণও দেখছি না। এটা কেন? এইটা কি আগে যেভাবে নির্বাচন হয়েছে 5ই জানুয়ারির সামনেও সেভাবেই হবে? হতে হলে যদি মানে বিএনপি বা 20 দলীয় জোটকে আনতে হয়, তাহলে তো তাদের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন আছে না? মনে করেন যে তারা এটা তাদের সিদ্ধান্তের উপরই আপনারা ছিলেন? আপনাকে ধন্যবাদ। এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই সকলকে নিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলার সুযোগ আছে, কথা শুরু করলেই করা যাবে, বলা যাবে। অবশ্যই এই আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় অর্জন, আমার নেত্রী সভানেত্রী হওয়ার পরে বড় অর্জন হলো এই দেশের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা। ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে ভোটার আইডি কার্ড, সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাদের নেত্রী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেটা আওয়ামী লীগ ধ্বংস হতে দেবে না। আওয়ামী লীগ এটাকে আরও সম্মুখপানে এগিয়ে যাবে, সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আলোচনার রাস্তা সামনে খোলা আছে। নির্বাচন কমিশন আছে, নির্বাচন যখন হবে তখন অবশ্যই আবার নতুন করে আলোচনা হতে পারে। সব কিছু পরিবর্তিত হয়, পরিবর্তিত পরিস্থিতি নতুন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সেটা নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করবে, সকল দলের অংশগ্রহণে আগামী দিনে নির্বাচন হবে যথাসময়ে, সেটুকু বলে আমি একটু আদিতে যেটা বলতে চাইছি যে বিচারহীনতার যে সংস্কৃতি, আইনের শাসন প্রতিষ্ঠার যে আমরা আন্দোলনটা করছি আর কি, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। আমি পুরাতন জিনিস ঘাটাঘাটি করতে চাই না, কিন্তু এটাও মনে রাখতে হবে যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা বাংলাদেশে রাজনীতি করেছে। এই ইতিহাস তো এইভাবে আসছে। আমরা যখন বঙ্গবন্ধু হত্যার বিচার করছি তখনও কিন্তু আমাদের সাথে সবাই এসে দাঁড়ায়নি। উপরন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পার্লামেন্টে নেওয়া হয়েছে, পার্লামেন্টের বিরোধী দলের নেতা বানানো হয়েছে। ইতিহাস তো কাউকে ক্ষমা করবে না, এই বিষয়গুলিকে পর্যালোচনা করে। আমি আবারও বলি, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমার নেত্রী চেষ্টা করছেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। অসীম কুমার উকিল, ধন্যবাদ। আমরা সবাই মিলে জায়গাটিতে আসতে চাই যে সবাই মিলে যদি নির্বাচনে যেতে হয় তাহলে এই যে মত পার্থক্য আছে সেটা দূর করার প্রক্রিয়াটা কি হওয়া উচিত মনে করেন? 1 নম্বর হলো যারা দুর্নীতি করছে তাদেরকে আগে লাইনে আনে। মানুষ মারা গেলে মনে বেদনা হয়, প্রত্যক্ষভাবে কারো স্বামী, কারো স্ত্রী, কারো ভাই চলে যায়, কিন্তু শত সহস্র কোটি টাকা যখন লুট হয়ে যায়, এটা প্রত্যেকটা ব্যক্তিকে যেহেতু টাচ করে না, সেই জন্য এটার জন্য গণ আন্দোলন হয় না। তো আসলে আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশের অর্থনীতি কত বড় ডাকাতির কবলে চলছে। মাননীয় অর্থমন্ত্রীর ভাষায় আমাদের লোকের জন্য বিচার করতে পারি না, তাহলে খুনিদের সঙ্গে আপনি আলোচনা করবেন না, তো ডাকাত দুর্নীতিবাদের সঙ্গে আমি আলোচনা করব না, তো চলবে দেশ? চলবে না। তো আপনি স্বচ্ছতা চাই, আমাদেরকে সকলে মিলে যদি নির্বাচন করতে হয়, দেশটাকে আগায় নিয়ে যেতে হয়, উভয় পক্ষকে একটু ছাড় দিতে হবে। খুশি কবির আপা যেমন মাঝখানে বসছেন, আমার দুজন দুদিকে বসছি, অসীম ভাই আর আমি, মাঝখানে দাঁড়ান, জনগণ মাঝখানে দাঁড়াক। যারা জনগণের মধ্যে আছেন বিবেকবান, জ্ঞানী, গুণী, মুরব্বী, বয়স্ক, আমরাও চাই যে সেরকম একটা অবস্থা হোক। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, খুশি কবির এবং অসীম কুমার উকিল, তিনজনকেই অনেক ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।